নমস্কার, শুরু করছি দ্য বিগ স্টোরি। আর আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। দেখুন, বেইমানি শব্দটা ভারতের ইতিহাসে একাধিকবার একাধিক রকমে ব্যবহার হয়েছে। বিশেষ করে যদি রাজনীতির মঞ্চে বলি, তাহলে তো এই বেইমান শব্দটার টিআরপি সব থেকে বেশি। কারণ যখনই যেই কোনো রাজনৈতিক দল ছেড়ে অন্য কোনো দলে গেছেন, সেই সময় তাকে সরাসরি হয় গাদ্দার, না হলে বেইমান বলে দাগিয়ে দেওয়া হয়েছে। আর সব থেকে মজার কথা কি বলুন তো, বিগত 2 বা 2.5 মাসে পশ্চিমবাংলার রাজনীতিতে যা ঘটছে, তাতে ওকে প্রতিনিয়ত বেইমান বলছে। কখনো কালীঘাট তৃণমূল, ঋতপন্থী তৃণমূলকে বেইমান বলছে, কখনো যারা এনসিপিআইতে এই মুহূর্তে চলে গেছে তাদেরকে বেইমান বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কি বলছেন? উনি বলছেন যে বেইমানদের কথা শুনবে না, যারা দল ছেড়ে অন্য দলে চলে গেছে তাদের কথা শুনবে না। অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায় 2 দিন আগে কি বলেছিলেন আমি মা, বিপদের সময় মাকে ছেড়ে সন্তানরা চলে যাচ্ছে। অর্থাৎ দ্বিচারিতা আজকের দিনে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায় করছে। কে বেইমান, মানুষ তার বিচার করছে, মানুষ তার বিচার করবে। আগামী দিনে আরো একাধিক নির্বাচন রয়েছে, সেখানে দেখা যাবে কে প্রকৃত বেইমান। কিন্তু আজকে এতগুলো কথা কেন বলছি? এই এতগুলো কথা বলার একটাই কারণ আজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বার করতে পেরেছেন কে আসল বেইমান। এতদিন দলটাকে কে শেষ করেছে। আসলে এই বেইমান সেই দল ভেঙে যাওয়ার জন্য নাকি প্রকৃত দায়ী। কার কথা বলছেন উনি বলছেন এক ম্যানেজিং ডিরেক্টরের কথা। ম্যানেজিং ডিরেক্টর? কিসের ম্যানেজিং ডিরেক্টর? এই ইঙ্গিত খুব স্পষ্ট, একেবারে ব্যঙ্গোক্তি করে বলছেন ম্যানেজিং ডিরেক্টর, অর্থাৎ এই রাজনৈতিক দলটার যাকে কোম্পানি বলেই এই বাংলার মানুষ চেনে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড, সেই দলটার ম্যানেজিং ডিরেক্টর। বাংলার মানুষের বুঝতে বাকি নেই, কুণাল ঘোষের দিকেই ইঙ্গিত করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কি বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? দেখুন, আমি 91 পাতার এমনি চিঠিটা ওভারঅল খুব ইন্টারেস্টিং। আমি চিঠির একটা জায়গা কোট করছি। একটা জায়গায় বলা রয়েছে যে সমস্ত খরচ বাঁচাবার পরও উদ্বৃত্ত 30 কোটি টাকা থেকে গিয়েছিল। সেই 30 কোটি টাকা একজনের কাছে রাখা হয়েছিল কোথাও ইনভেস্ট করবার জন্য। এখন চিঠিটা হাতের লেখা ভালো, ঝরঝরে হাতের লেখা, অল্প কিছু কাটাকুটি আছে, কিন্তু পড়তে সমস্যা হয় না, কাটাকুটি খুব বেশি নেই। এই যে 91 পাতার এটা একটা দলিল, এই দলিল হচ্ছে একটা দল তুলে দেওয়ার জন্য যথেষ্ট। প্রকৃতপক্ষে সলতে পাঠানো শুরু হয়েছিল তখনই। তাহলে এখন একটু ভাবতে হয় যে দলের সাংসদ দলের বিরুদ্ধে কি তখন বেইমানি করেছিলেন? যা লিখেছিলেন এবং যাদের অ্যাড্রেস করেছিলেন আর ওই দলিলে যা আছে, সেটা কি তাহলে বেইমানি? একটা বোকা ছেলে, খারাপ ছেলে, আবার 91 পাতার চিঠি আবার বাইলাইন করে প্রকাশিত হয়েছে। ওগুলোর সঙ্গে নথিগুলোর মধ্যে আমার বাড়িতেও ডিসপ্লে আছে, আমার ধারণা মমতা দিকেও পড়ে মুখস্থ হয়ে গেছে। আমার এটা ভালো লাগছে। স্বয়ংে সপ্তমী জাগরণে ও যে পালিশ ফালিশ ছেড়ে আমার নাম মনে রাখছে, সেটা আমার পক্ষে রিস্কিও করে। আমার জীবনে অত্যন্ত কঠিন সময়ের ভিতর, যে সময়টাকে আমাকে কাঁধে বন্দুক রেখেছিল, নিশ্চিত আমি বলি তো আমার দলের সার্টিফিকেট রেখেছিল, আমার অভিমান ছিল, অভিযোগ ছিল। তার মধ্যে আসল লোকটি মারা গেছে, আমি আর নাম বলতে চাই না, মৃত লোকটা কত এটাও মানতে হবে। চাটন দিত কুণাল ঘোষ ওয়াজ দ্য ফার্স্ট হুইসেল ব্লোয়ার। তাহলে তোমরা কিসের বিপ্লবী? কুণাল ঘোষ একা জেলের মধ্যে থেকে বিপ্লব করে গেছিল। কোথায় ছিল ভাই তোমরা তখন? রাজনৈতিক বিজন্ম সিপিএম এর হয়ে গিয়ে সিপিএম থেকে লাখ বের করে দিয়েছিল। যে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে বেড়ে হয়েছে, সেই অ্যাকাউন্টের বিরুদ্ধে চিঠি দিচ্ছে। রাজনৈতিক বেজন্মা ছাড়া পরিকল্পনা করতে পারে? আমার কিসের 91 পাতার যা দিয়ে দিয়ে মতো ম্যাটিরা আমার নেতৃত্ব আমি তুলে নেব। এই ছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এই যে 91 পাতার চিঠির কথা বলা হচ্ছে, একটু স্পষ্ট করে যদি বলি, যদিও বাংলার মানুষের স্মৃতিশক্তি প্রখর বলেই আমি বিশ্বাস করি, তাও একবার মনে করাই। 91 পাতার এই যে চিঠির কথা উল্লেখ করা হচ্ছে, এই চিঠিটাই কুণাল ঘোষ করেছিলেন একটা সময়। কোন সময়? যখন ওই যে বলে না কোট আনকোট কেস খেয়ে আছেন বাবু।
কুণাল ঘোষ সারদা কাণ্ডে সেই সময় অভিযুক্ত সংশোধনাগারে যাচ্ছেন, প্রিজন ভ্যান থাপড়াচ্ছেন, বারবার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। সারদা মিডিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ সুবিধা যদি সব থেকে বেশি কারোর কাছে পৌঁছে থাকে তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কাঠগড়ায় তুলে কুণাল ঘোষ সেই দিন ওই 91 পাতার চিঠিতে যা যা লিখেছিলেন সেই সমস্ত পুঙ্খানুপুঙ্খ বর্ণনা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পড়েছেন এবং বলছেন যে এই সেই কুণাল ঘোষ। 91 পাতার চিঠি জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে এমন এমন বক্তব্য তিনি করেছিলেন, আজকে কি সেই সমস্ত কিছু ভুলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেই চিঠি কাকে পাঠিয়েছিলেন কুণাল? মনে থাকবে আপনাদের, সেই চিঠি পাঠানো হয়েছিল সিবিআইকে, সেই চিঠি পাঠানো হয়েছিল প্রধানমন্ত্রীকে, সেই চিঠি পাঠানো হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে আবারও নতুন করে এই চিঠির কথা প্রকাশ্যে আসছে, সামনে আনছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বলছেন যে এই চিঠি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আপনি পৌঁছে না দেন, তিনি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন, বলছেন যদি এই চিঠি পৌঁছে না দেন তাহলে আমি কুরিয়ার করে পাঠাবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করানো প্রয়োজন যে আসলে দলটা কারা ভাঙলো, কে ভাঙলো। বাংলার মানুষ জানে, রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছি, বাংলার মানুষের একাধিক সময় একাধিক রিয়াকশন সামনে এসছে, বিশেষ করে নির্বাচনের পরে। এবং এই তৃণমূল কংগ্রেস দলটা যখন ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে, সবার অভিযোগের আঙুল ছিল এক এবং অদ্বিতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। এই মানুষটার বিরুদ্ধে অভিযোগ এতটাই তীব্র ছিল যে এক কথায় সবাই দল ভেঙে বেরিয়ে গিয়েছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা এই দলে আর চলতো না, চলতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, চলতো আইপ্যাকের কথা। কিন্তু আজকে কুণাল ঘোষের নামও সামনে আসছে। কুণাল ঘোষের নাম সামনে আসার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ কি তবে এটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে মনে করা উচিত যে তার বিরুদ্ধে কুণাল ঘোষ কি কি মন্তব্য করেছিল। আজকে তৃণমূল সুপ্রিমোর আশেপাশে যে কয়েকজন হাতে গোনা নেতাদের ঘুরতে দেখা যায় তার মধ্যে কুণাল ঘোষ অন্যতম। ডিফেন্ড করছেন দলকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুণাল ঘোষের মনোভাব খুব স্পষ্ট, একাধিকবার সই কাণ্ডে সিআইডির কাছে গিয়েছেন, হাজিরা দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় টালবাহানা করলেও কুণাল ঘোষকে আমরা দেখেছি আইসক্রিম খেতে খেতে সিআইডির দপ্তরে পৌঁছে। এহেন কুণাল ঘোষকে আজকে কাঠগড়ায় তুলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ যিনি সারদাতে সব থেকে বেশি বেনিফিশিয়ারি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি বললেন সবকিছু জানেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রেজেন্ট ভ্যান চাপড়ে চাপড়ে যে কথা বলেছিলেন সেই সময় কুণাল ঘোষ, আজকে সবটাই কি অতীত, সবটাই কি বিস্মৃতির অন্তরালে চলে গেল? চিঠিটা আমি পাবলিক করে দেবো, চিঠিটা দেখুন না, ওয়েট করুন না। এত রোমহর্ষক চিঠি, উদ্বৃত্ত 30 কোটি টাকা কোথায় ইনভেস্ট হবে। চিঠিটা আজ থেকে বললাম তো 10-12 বছর আগের চিঠি। ওই ফেজে আত্মহত্যারও চেষ্টা করেছিলেন। বিধানসভা ভোট মেটার পর কিছুদিন পর দলপচ্ছলে, নাম বলছি না, জানিয়েছিল সব খরচের পর উদ্বৃত্ত কিছু টাকা দিদি রাখতে দিয়েছেন। এই রাখার অঙ্কটাই 30 কোটি টাকা। নাম বলছি না, নামটা রয়েছে। তারপর বিস্তারিত না বললেও আমার ধারণা হয়েছিল বিষয়টা সেন জানেন, এসিএন। কারণ তারপরেই সেন অফিসে আসেন। সেন আর অফিসটা ইংরেজিতে লেখা, আগের বারও সেনটা ইংরেজিতে লেখা আনকোট। এখন তদন্তকারী সংস্থা যারা আছেন সেটা তারা তো তদন্ত করবেন, কাছের ঘরে বসে ঢিল ছুটতে নেই। কুণাল ঘোষ কিছুদিন আগে আপনাদের মনে থাকবে, এই ধরুন বছর 2 কি 2.5 কথা বলছি, হঠাৎ করে কি এমন হলো যে কুণাল ঘোষ দলের সঙ্গে দূরত্ব মেনটেন করার চেষ্টা করছে। দূরত্ব মেনটেন করা হলো, কুণাল ঘোষকে হঠাৎ করেই অ্যাক্সেস বন্ধ হয়ে গেল কুণাল ঘোষের। লাগাতার অভিযোগগুলো করা শুরু করলেন দলের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের একেবারে কোর মেম্বারের বিরুদ্ধে। অভিযোগ সেই সময় কি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করছিলেন কুণাল ঘোষ, তাই কি বলতে চেয়েছিলেন জানি না। যদি সেই কথা সামনে আসতো, যদি স্পষ্টভাবে বলতে পারতেন, তাহলে দলের আজকে এই অবস্থা হতো না। কিন্তু এই কথাই বা বলি কি করে,
আজকে বেঈমান চেনানোর পালা যখন চলছে, আজকে ঋতব্রত যখন বেঈমান হিসেবে কুণাল ঘোষকে চিহ্নিত করতে পারছেন, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় উল্টে এই ঋতব্রতপন্থী তৃণমূলকেই বেঈমান বলছেন। তাহলে কি এটা আমাদের ধরে নিতে হবে, যখন এই দলটা প্রথমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখানোর চেষ্টা করেছিলেন যে আপনার দলের ভাঙন এনার কারণে হয়েছে, আবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ফের আয়না তুলে বলার চেষ্টা করছেন যে কুণাল ঘোষ আরো একজন বেঈমান বা আরো একজন গদ্দার। বারুইপুর কাণ্ডে আপনাদের মনে থাকবে, যখন ঋতপন্থী তৃণমূল গেল, যখন এনসিপিআই সাংসদরা গেলেন সেখানে কিন্তু সায়নী ঘোষকে বেঈমান শুনতে হয়েছে। শুনতে হওয়ারই কথা, কারণ যা করেছেন তাতে তো এই ধরনের শব্দবন্ধ জনরোষের অন্যতম নামান্তর বলা যায়। কিন্তু কুণাল ঘোষ তিনি আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে প্রেস কনফারেন্স করছেন, যেভাবে মন্তব্যগুলো একের পর এক করছেন এবং যেভাবে ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে কথা বলছেন, তাতে আমার এটা প্রশ্ন করতে ইচ্ছা করে কুণাল ঘোষকে যে ওই 91 পাতার চিঠিতে যখন ভুরি ভুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ করেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলায় বসে পড়তে পরবর্তী ক্ষেত্রে আপনার অসুবিধা করলো না? আপনার লজ্জা লাগলো না কুণাল ঘোষ? আজকে আপনি বড় বড় কথা বলছেন, আজকে আপনি এমন কিছু বলছেন, এবং আবারও বলছি যে ডোন্ট কেয়ার এই মানসিকতা দেখেছেন তো বাংলার মানুষ কিন্তু ছুঁড়ে ফেলে দিয়েছে। ডোন্ট কেয়ার এই মানসিকতা আপনি বলছেন যে সিবিআইকে যে 91 পাতার চিঠি পাঠানো হয়েছিল বা প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছিল, সেই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যা যা কথা বলা হয়েছিল সেই কথাগুলো নাকি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। আপনার এটা মনে হচ্ছে বা আপনি এটা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি সেই কথাগুলো জানেন? আর যদি জানেন তাহলে তো আমি বলবো যে আরো বড় কোনো ষড়যন্ত্র। তাহলে তো আমি এই কথা বলবো যে কুণাল ঘোষ এমন কিছু জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 91 পাতার ওই চিঠিতে এতগুলো কথা লেখার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে দুহাত বাড়িয়ে আলিঙ্গন করে এই দলে ঢোকালো, টিকিট দিল, বিধায়ক হলেন আপনি। কিন্তু কথা হচ্ছে, আপনি যখন সেই সময় অভিযোগ করেছিলেন, আপনার মনে থাকবে নিশ্চয়ই, পরবর্তী সময় যখন ওই দলের সঙ্গে দূরত্ব তৈরি হলো, আবার আপনি দলে ফিরলেন, তারপরে আবার যখন মেন স্ট্রিম পলিটিক্সে আবারও ঢুকে পড়লেন এবং ক্রমাগত প্রতিদিন একেবারে অফিসিয়াল স্টেটমেন্টগুলো দেওয়া শুরু করে তৃণমূল কংগ্রেসের হয়ে, তখন ঘনিষ্ঠ মহলে তো আপনি একথা একাধিকবার বলেছেন যে সেই সময় নাকি তৃণমূলের অন্দরের কেউ কেউ আপনার কাঁধে বন্দুক রাখার চেষ্টা করেছিল। তো তাহলে যারা কাঁধে বন্দুক রাখার চেষ্টা করলো, আপনার চওড়া কাঁধ, সেই কাঁধে যারা বন্দুক রাখার চেষ্টা করলো কুণাল বাবু, তারা কোথায়? আপনার কাঁধে বন্দুক রেখেছিল দলেরই কয়েকজন সদস্য, সেই মানুষগুলোকে কি আপনি চিহ্নিত করেছেন? সেই মানুষগুলোকে চিহ্নিত করে থাকেন যদি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহার সেই মানুষগুলোর প্রতি কি? শয়নে স্বপনে জাগরণে আপনার নাম মনে রাখছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলে আপনি ঋতব্রতকে কটাক্ষ করছেন, সেটা করতে পারে, এটা আপনাদের বিষয়। কিন্তু কথা হচ্ছে, আপনি যে চিঠিটা লিখলেন, কঠিন সময়ের চিঠি, কঠিন সময়, জেলবন্দি জীবন আপনার কিরকম হয়েছিল সে কথা অল্প বিস্তর বাংলার মিডিয়ায় লোকজন জানে। সেই কঠিন সময়ের চিঠিতে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভুরি ভুরি অভিযোগ করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সেই চিঠি পড়লো, পড়ে আপনাকে আমন্ত্রণ জানালো দলে, নাকি আপনি ওই যে আমি বলছিলাম কিছুক্ষণ আগে, নাকি আপনি জানেন বা আপনি বুঝেছেন বা আপনার ঝুলিতে এমন কোনো বিড়াল আছে যা বেরিয়ে পড়লে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ক্ষতিকর হতো আগামী দিনে, কারণ ওনার রাজনৈতিক ভবিষ্যৎ যে এইরকম জায়গায় পৌঁছবে এটা তো উনিও বুঝতে পারেন। কুণাল বাবু, আপনার ভবিষ্যৎ কি হবে? তৃণমূল কংগ্রেস দলটাতে যারা এই মুহূর্তে রয়েছে, মানে আমি বলছি কালীঘাটপন্থী তৃণমূল, যারা এই মুহূর্তে এই দলটাতে রয়েছে, তাদের ভবিষ্যৎ কি? হাওড়াতে নভেম্বর বা ডিসেম্বরে পুরো নির্বাচনের ঘোষণা সম্ভবত। সেক্ষেত্রে যদি এই পুরনো তৃণমূলরা, কালীঘাট তৃণমূলরা
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, আপনারা জিততে পারবেন, ছেড়ে দিলাম। সার্বিকভাবে পুরসভা নির্বাচন, সার্বিকভাবে পঞ্চায়েত নির্বাচন, তারপরেই আসছে লোকসভা নির্বাচন। এই নির্বাচনগুলোতে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বা এই মুহূর্তে যারা বিধায়ক, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখনো রয়েছেন, যারা ওনার হাত ছাড়ছেন না বলে দাবি করছেন, জানি না চন্দ্রিমা ভট্টাচার্যের মতো হবে কিনা আগামী দিনে, এখনো অবধি যারা দাবি করছেন তারা আগামী দিনে এই নির্বাচনগুলোতে জিততে পারবেন যদি ভোটে দাঁড়াতে পারেন। আছে সেই ধক। কুণাল ঘোষ 10,000-এর মতো ভোটে আপনি জিতেছেন, আপনাকে অভিনন্দন। বেলেঘাটায় উন্নতি হবে, আপনি উন্নতি করবেন, আমরা এও আশা করছি। কিন্তু গদ্দার কে সেটা বোধহয় এখনো বুঝতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত যদি আজকে এই কথা বলে থাকেন, 91 পাতার চিঠি পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিন। যদি আপনি না 91 পাতার চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌঁছান তাহলে আমরা কুরিয়ার করে পাঠাবো। আর যদি সেটা সত্যি হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি এর আগে কোনোদিন পড়েননি। মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষের এই ধরনের মন্তব্যগুলোর পরেও তাকে দলে ঠাঁই দিয়েছেন এবং চোখের সামনে দলটাকে আস্তে 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 ভাঙতে দেখেছেন। তারপরেও কোনো হেলদোল নেই, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কুণাল ঘোষদের মতো সেই সমস্ত দলের নেতৃত্বদের সামনে রেখেছেন, দলটাকে তাদের মতো করেই কি চলতে দিয়েছেন। আর যে কারণে দলটা আজকে এতগুলো টুকরোয় ভেঙে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোনো কন্ট্রোল নেই, যদি থাকতো তাহলে দলের লোককে চড় মারতেন না। আজকে আপনি মিছিলের অ্যারেঞ্জমেন্ট করছেন, হাইকোর্টে যেতে হচ্ছে সেই মিছিলের পারমিশনের জন্য, খুব ভালো কথা, যান সেখান থেকে পারমিশন আদায় করে আনুন, ফিরুন, মিছিল করুন। কিন্তু এ কি অবস্থা? বডি ল্যাঙ্গুয়েজ আপনি নিজে দেখুন, মিডিয়ার ফিডগুলো দেখুন, কি অবস্থা করেছেন। একটু রেস্ট নিন না, এত অশান্ত হয়ে থাকার তো কোনো কারণ নেই। একটু রেস্ট নিন, 15 বছর সামলেছেন তো দেশটাকে, রাজ্যটাকে, একটু রেস্ট নিন। আপনি ক্ষমতা ছাড়তে চাননি, আপনি চেয়ার ছাড়তে চাননি, কিন্তু এই মুহূর্তে তো বুঝতে পারছেন, আপনি তো নিজেও বলছেন যে হ্যাঁ ঠিক আছে, শুভেন্দু অধিকারী এসছেন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি, ভালো কথা। এখন প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিশ্বাস করা মানুষকে সেটা কি আগামী দিনে দলটাকে আরো ভাগ করবে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ধৃতরাষ্ট্র হিসেবে পরিচয় দিয়ে ফেলেছেন। অন্ধ স্নেহ, এবং এই অন্ধ স্নেহে দুর্যোধনেরা কি করেছে সেই ফল উনি পেয়ে গেছেন। তৃণমূল হচ্ছে সেই পেঁয়াজের মতন, মানে অবশ্যই কালীঘাট তৃণমূল, আদি তৃণমূল যেটা ছিল, সেই পেঁয়াজের যেমন খোসা ছাড়াতে ছাড়াতে একটা মাঝখানে গিয়ে একটা আসল অংশটা বেরিয়ে যায়, শ্বাস যেটাকে আমরা বলি, ছোট একটা, সেই রকমই রহস্যের, পেঁয়াজের খোসার মতো রহস্যে আবৃত এই কুণাল ঘোষ, তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়, এই ত্রিপাক্ষিক সম্পর্কটা যেন পিসি সরকারের জাদুকেও হার মানাবে, ম্যাজিককে। কখন আছে কখন ভ্যানিশ, কখন বললো কখন নেই। আজকে ঋতব্রত এইগুলো তুলছে, আমি আরো কিছুটা এগিয়ে যাই, যে দেখুন মমতা ব্যানার্জি এবং কাউকে বিশ্বাসঘাতকতা উনি মুখ দিয়ে বলছেন, চামড়ার মুখ দিয়ে অনেক কিছু বলতে পারেন, বাক স্বাধীনতা আছে, কিন্তু আমি যখন কাউকে কিছু বলবো তখন আমার গ্রেবানটাও তো দেখতে হবে, আমার হিস্ট্রিটা। তাহলে মমতা ব্যানার্জি কি বিশ্বাসঘাতকতা করেননি? যে দলটি তৈরি হয়েছিল কংগ্রেস ভেঙে, আমি শুনলাম কংগ্রেস একটা দল ভাঙবে, কংগ্রেস ভেঙে অনেক দলই হয়েছে, কিন্তু কার পয়সায় দলটা তৈরি হয়েছিল? অটল বিহারী বাজপেয়ী। 1998 সালে তৃণমূল কংগ্রেসের গঠনতন্ত্রের সবকিছু হয়েছিল তৎকালীন NDA 1 সরকারের হাত ধরে। তার পরবর্তীকালে 2001 সালে এই NDA কে, অটল বিহারীকে পিছনে ছুরি মেরে রীতিমতন বিশ্বাসঘাতকতা করে উনি কংগ্রেসের সাথে হাত মিলিয়ে 2001-এ পশ্চিমবঙ্গে পালাবদলের স্লোগান তুলেছিলেন। তারপরে হেরে গিয়ে আবার এই সরকার NDA তে গিয়ে দপ্তরহীন মন্ত্রী পেয়েছিলেন। এগুলো কি ইতিহাস লেখা নেই? চর্চিত ইতিহাস। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে চিঠির কথা বলছেন, সেই চিঠি যদি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে থাকেন, তাহলে আগামী দিনে কুণাল ঘোষকে কি এই একই রকমভাবে আলিঙ্গন করে দলে রাখবেন, সেটা সময় বলবে। আজকে বিগ স্টোরি এখানেই শেষ করছি। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনার চোখ থাকুক CNN।